ইরফান ঘরে গিয়ে মাইরাকে বেডের উপর বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মাইরার দিকে সে শার্টের বোতাম খুলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়লে তার শরীরে কাঁপন ধরে। মাইরা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মাইরার হাত টেনে রেগে বলে, ডিস্টার্ব নট অ্যালাউড। ইরফানের পকেটে অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে। ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধর নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনেই রেগে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলেই ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মাইরা তার হাত ছাড়িয়ে নিতে চায়, ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মাইরার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মাইরার অবস্থা বেহাল, কাঁধ উন্মুক্ত হয়ে যায়। সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানো মাইরাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগলো। ইরফান মাইরার সামনে বসে মাইরার মুখপানে তাকায়, চোখে মুখে মাদকতা। মাইরা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফানের বুকে দু হাত ঠেলে কাঁপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফান দু হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছ, তার প্রুফ নেব স্টুপিড গার্ল, একদম ডিস্টার্ব করবে না। মাইরা থেমে থেমে বলে, না আমি বড় হইনি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্তি চোখে তাকায় মাইরার দিকে, মৃদুস্বরে বলে, বলেছি না ডিস্টার্ব করবে না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঢোক গিলে। ইরফান ডান হাতে মাইরার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মাইরা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মাইরা কাঁপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই ভাই। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমার চুনোপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে? মাইরা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন। মাইরার শরীর হালকা কাঁপছে। ইরফান জোর করে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মাইরা দু হাতে ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান কয়েকবার মাইরার আঁচল ফেলে রাখা বডিতে দৃষ্টি বোলায়। শুকনো ঢোক গিলে মাইরাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু ইট ইউ। মাইরা মোস্টামুষ্টি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করল। মাইরা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মাইরাকে ঠাস করে বেডের উপর শুইয়ে দিয়ে মাইরাকে বেডের সাথে চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বললেও কথার টোন কোমল। মাইরা ভয় পায়, কান্না মাখা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ছোট। ইরফান মাইরার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না, তোমাকে পুরো বাসা ভর্তি চকলেট আইসক্রিম এনে দেব, ওকে? মাইরা ঢোক গিলে। ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গিলে মেয়েটা। ইরফানকে ঠেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মাইরার দিকে, বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, মারছি তোমায়, ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা কান্না মাখা গলায় বলে, সারুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু সারুন সারুন করছো কেন? সারা জীবন ছাড়লে খাবো কবে স্টুপিড? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব, প্রমিস। ইরফান মাইরাকে তার দিকে টেনে নিয়ে মৃদুস্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ। মাইরার ভীত ঢোক গিলে। ইরফানের দাদির বলা কথা ভেবেই গায়ে কাটা দেয়। থেমে থেমে আবারও বলে, সারুন না। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এই সারুন উচ্চারণ করলে তোকে খুন করবে স্টুপিড গার্ল। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মাইরার গালের সাথে তার গাল আলতো ঘষে আদুরে সুরে বলে, ইউ আর এ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা চাপ দাড়ির ঘর্ষণে গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে, নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়। মাইরা ফুঁপিয়ে ওঠে। ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্তি হয়। মাইরাকে টেনে নেয় আরও। দরজায় করাঘাত বেড়েই চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মাইরার দিকে তাকিয়ে দেখল মাইরা ফোঁপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মাইরাকে আবারও টেনে নিয়ে আদরে সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি, কাঁদো কেন লিটল গার্ল? মাইরা ইরফানের কথা
তো শুনলই না, উল্টো আরও ফোঁপায়। দরজা করাঘাত বেড়েই চলছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মাইরা নিজেকে একটু আলগা অনুভব করতে ইরফানের বক্ষদেশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মাইরার দিকে তাকায়। মাইরা সরে যেতে চাইছে, বুঝতেই রেগেমেগে মাইরের উপর থেকে উঠে পড়ে। বেডের কোনো একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বালের বউ তো এ জীবনে বড় হবে না, তার সাথে কোনো জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ির টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়, উল্টো ঘুরে ফোঁপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ সামনে দরজা ধাক্কায়। ফায়েজ বরাবর বলছে, শুদ্ধ কি হয়েছে, এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফাইজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফাইজ বুঝল না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে ফাইজের কলার ধরে চেঁচিয়ে বলে, আর জীবনে যদি তোকে ফোন ইউজ করতে দেখছি না, তোর একদিন কি আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না, সেটা ইউজ করবি কেন? ফাইজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোন গুঁড়ো। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখল ফোনের অবস্থা করুন। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এটা কি করলি? আমার ফোনে ইম্পর্ট্যান্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আমারও ইরফানের দরজায় ধাক্কায়। মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হনহন করে গিয়ে ঘরের দরজা খুলে সামনে শুদ্ধকে দেখে রেগে কিছু বলার আগেই শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়, জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে আসে। তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে, এই ডিস্টার্বের বাচ্চা, কেন এসেছিস বল? শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে, আমার বউ কোথায়? কি করেছিস ওকে বল, ও কোথায়? ইরফান বিরক্ত নিয়ে বলে, তুই আবার কবে বিয়ে করলি? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফাইজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই তোরা থাম, আমি এ বাড়ির জামাই, তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে, আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফাইজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আমার ফাড়া কোথায় বল? ইরফান বুড়োকুসকে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ রাগে মাথা ফেটে যাচ্ছে। এর সাথে ফারাহাকে পাঠালো। ওর ফোনে মেসেজ দিল ফারাহার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালের অ্যাড্রেস দিল। এখন বলছে আই ডোন্ট নো। রেগেমেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফাইজ শুদ্ধকে টেনে ধরে বলে, আরে ফারা তো এ বাড়িতেই, ওকে আর ইনায়াকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে অবাক হয়ে বলে, ওর অ্যাক্সিডেন্ট হয়নি? কার? ফারার? শুদ্ধ কথা ফাইজ ইরফান কেউই বুঝল না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, তুই আমাকে মেসেজ দিসনি ফারা অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, নো। শুদ্ধ অবাক হলো, ইরফান তো মিথ্যা বলবে না। তাছাড়া ফাইজ ইরফান সবাই একদম স্বাভাবিক। তবে ভাবনার মাঝেই পাশ থেকে ইনায়া ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ সহ সকলে ডান দিকে পাশ ফিরে তাকায়। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারাহার উপরেই পড়ল। ফারাহাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারাহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহা থমকায়। শুদ্ধর দ্রুত গতিতে চলমান হৃদস্পন্দন শুনতে পায়। তার খারাপ লাগছে। শুদ্ধ নিশ্চয়ই তাকে নিয়ে মিথ্যা খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুদ্ধ বিড়বিড় করে, আমার জান, আমার ফারা পাখি। ফারা চোখ বুঝে নেয়। ইরফান বুরুকুসকে চেয়ে আছে। ফাইজ ইনায়া অবাক হয় শুদ্ধের কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফাইজ তো কিছুই জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হলো। শুদ্ধকে সারাতে যাওয়ার জন্য দুপা বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারাকে ছেড়ে ফারাহার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারাহা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায়। ফাইজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। ফাইজ দ্রুত তার বোনের পাশে হাঁটু গেটে বসে পড়ে। ইনায়া দ্রুত ফাইজের অপর পাশে বসে। ফাইজ ফারাহাকে আগলে নিয়ে শুদ্ধর দিকে সে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সব মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়েছে ফারা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না, হসপিটালের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমিও পাগলের মতো ছুটতে ছুটতে গিয়েছি, যান হাতে নিয়ে পুরো হসপিটাল একটা একটা করে সব রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোন কি আমায় একটু মানুষ ভাবে না? আর কত?
কথাগুলো বলতে বলতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বুঝে নিজেকে শান্ত করতে চাইল। ফায়েজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটির দিকে তাকায়। ফারাহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ফারাহকে ধরে থাকায় বুঝলো ফারাহার গায়ে জ্বর এখনও আছে। ইরফান খুব নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মাইরা নেয়ার কারণ এবার বুঝলো। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারাহ আপুকে কেন দোষারোপ করো শুদ্ধ ভাই? আমি ফারাহ আপু কেউই এই ব্যাপারে জানতাম না। মায়ের এই কাজ আমাদের না জানিয়ে করেছে। শুধু চুপ করে শুনল ইনায়ের কথা, কিছুই বলল না। ফারাহার ব্যাপারে রাগ উঠলে কেন যেন সেটা সামলে নিতে পারে না। আগে অতটা ছিল না, লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। ভীষণ ডিস্টার্ব সে। ফাইজ ইনায়াকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, লিটল কুইন এসো। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইজের পাশে দাঁড়ালে ফাইজ ডান হাতে ইনায়ের হাত ধরে, বা হাতে ফারাহাকে ধরে এগিয়ে যায়। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফাইজ ভীষণ রেগে আছে, এখানে কিছু বলে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকলো। ফারাহ খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়ি নামছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। সে সব কিছু কেমন যেন ঘেঁটে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, তোর বউকে থাপ্পড় মার যা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারব? কথাটা বলতে দেরি হলেও ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর গালে পড়তে দেরি হয়নি। শুদ্ধ নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরও দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগেই ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভুলেও ওকে টাচ করার কথা মুখে আনিস না। আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মাইরি হাতে, লোহার প্রলেপ লেগেছিল নাকি তোর হাতে? আমি কত আদর করে মারলাম, আর তুই শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে, ওকে মারতে বলার তুই কে? শুদ্ধ বুড়িকুসকে বলে, ও আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাদরামি করেছে, এখন আমি ওকে মারব, তুই শর্ত। ইরফান রাগান্বিত স্বরে বলে, আর থাপ্পড় খেতে না চাইলে ওর চিন্তা মাথা থেকে ডিলিট করে ফেল। শুদ্ধ রেগে বলে, ও বাদরামি করেছে, ওকে কিছু বলবি না? ইরফান ভাবলেশীনভাবে বলে, নো, ও লিটল গার্ল, ও বাদরামি না করলে আর কে করবে? শুদ্ধ মাথায় হাত দিয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, ওমাগো, এ দেখি ভূতের মুখে রাম রাম, তোর কি একটু মনে নেই রে, ওই লোহার তৈরি হাত দিয়ে তুই মেয়েটার নরম তোলতোলে গাল। শুদ্ধ কথা শেষ করার আগে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে নিয়ে আর একটা কমেন্ট করলে তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ চরম বিরক্তি নিয়ে তাকায় ইরফানের দিকে। দুটো বেশি মারল তাকে, সে আর কাটল না, নয়তো এখানে মারামারি লেগে যাবে। এমনিতে তার মনের অবস্থা কাহিল। তবে ফারাহকে সুস্থ দেখে বডিতে একটু এনার্জি পেয়েছে। অতঃপর বিরক্ত কণ্ঠে বলে, দেখ ভাই, আমাকে ফারাহার ধরার জন্য আছে, তোর আর ধরাধরি করে আমি শুদ্ধকে অশুদ্ধ করিস না। ইরফান বিরক্ত নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ উল্টো ঘুরতে নিয়েও কিছু একটা দেখে চোখ ছোট ছোট করে তাকায়। ইরফানের ফর্সা বুকে নখের আঁচড়ের জায়গাটায় চোখ পড়লে অদ্ভুতভাবে বলে, উমা, এসব বিশেষ আঁচড় তোর বড়িতে কেন রে? তুই কি করছিলি? ইরফান বিরক্ত চোখে উল্টো ঘুরে তার ঘরের ভেতর যায়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, তোর না মানা বউয়ের সাথে সব? সাহ, কি নির্লজ্জ রে তুই! মায়েরাকে বের করে দে, আমি ওকে শাসন করে আমার কাছে রাখি। বাচ্চা মেয়েটা তোর কাছে একদম নিরাপদ নয়। গলা উঁচিয়ে ডাকলো, মাইরা, বেরিয়ে এসো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ইরফান রেগেমেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোর মুখ কিন্তু আমি সেলাই করব শুদ্ধ বেয়াদব। শুদ্ধর চোখ দুটো বেশ লাল, তবুও মিটিমিটি হেসে বলে, সে তুই আমার যা খুশি সেলাই কর, আমি একটা বিড়ালকে কিছুতেই বাঘের খাঁচায় রেখে যেতে পারি না। আমি ভাই দরদি মানুষ। আহারে, মাইরাটার জন্য কি কষ্ট হচ্ছে আমার। মাইরে বনু, নে টেনশন, আমি এসে গেছি, শুধু একটা থাপ্পড় মেরেই তোমাকে। ভাই বলতে গিয়ে থেমে গেল। অতঃপর মিটিমিটি হেসে বলে, আদর দিব। এসো বনু, থক্কু জানো, বেরিয়ে এসো। ইরফান রেগে মেগে শুদ্ধর দিকে তেড়ে গিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, তোকে আমি পিস পিস করে কাটবো শুধু, শুধু একবার হাতের কাছে পাই। শুদ্ধ আগেই দৌড় দিয়েছে। ইরফান ভস্ম করে দেয়া চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল। এরপর তার ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগায়, যেন শুদ্ধকে আছাড় মারল। মাইরা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। মাইরা বেডের এক কোনায় হাঁটু মুড়ে বসে আছে।
ইরফান ঘরের লাইট অফ করে জিরো লাইট দিয়ে দ্রুত পায়ে বেডের উপর গিয়ে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে শুয়ে পড়ে। মাইরা আবারও ভীত হয়, নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দু পায়ের মাঝে মাইরার দু পা নিল, দু হাত শক্ত করে ধরল। মাইরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন। কথা শেষ করার আগেই ইরফান হঠাৎই শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখা অংশটুকু মাইরার গলার সামনে গেড়ে দেয়ার মতো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আরেকবার ছাড়ার কথা বল। কি হলো বল, বলছিস না কেন বল। মাইরা ভীত চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, কথা কানে যায় না? আর বলবি ছাড়ার কথা, বল। মাইরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে বলবে না। ইরফান একই সুরে বলে, মুখে বল, নয়তো এটা একদম গেড়ে দেব। মাইরা ভীত কণ্ঠে বলে, আর বলবো না, আর বলবো না। ইরফান মুহূর্তে শান্ত হয়ে যায়, শীতল দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার চোখ মুখ লাল, চোখে মুখে ভীতি। ডিম লাইটের আলোয় চোখের কোণে লেপ্টে থাকা পানি চোখে এড়ালো না তার। হাতের ভাঙা গ্লাসটা ছুঁড়ে ফেলে পাশের বালিশে শুয়ে পড়ল। ডান হাত বাড়িয়ে মাইরাকে তার দিকে টেনে নিয়ে দু হাতে জড়িয়ে ধরল। ডান হাত মাথায় আলতো হাতে ছোঁয়, সাথে নরম কণ্ঠে বলে, সরি, ঘুমাও। মাইরা ইরফানের নরম কণ্ঠ পেয়ে চুপ হয়ে থাকলো। ভীতি ভাবটা হয়তো একটু কমলো, চোখ বুঝলো। ইরফান ঠোঁট বাঁকালো। মাইরার আচরণে তার মনে বিশেষ প্রভাব পড়েছে বলে মনে হলো না। মাইরার মাথায় ঠোঁট ছোঁয়ালো, খুবই আলতোভাবে, তবে মাইরা তা বুঝলো না। ইরফানের বুকে মুখ ঠেকে চোখ বুঝে রেখেছে। বেশ কিছুক্ষণ এর মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান মাইরের ঘুমন্ত মুখটা তার বুক থেকে উঠিয়ে পাশের বালিশে রাখলো। ডান হাত বাড়িয়ে মাইরার ভেজা মুখটা মুছিয়ে দেয়। ভাবুক ভঙ্গিতে বলে, আই অ্যাম রাইট, ইউ আর এ রিয়েলি স্টুপিড গার্ল, বাট ইট ইজ ওকে, আই হ্যাভ নো প্রবলেম। শুধু দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তারেক নওয়াজ বাসায় নেই, রোমানেওয়াজ ঘুমিয়েছিলেন। চিৎকার চেঁচামেচিতে উঠে গিয়েছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখলেন ফাইজ এসে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাইজকে খেতে দিয়েছে, বেশ কিছু কথাবার্তা বলল। ফাইজকে আজ থাকতে বলল রোমানেওয়াজ, তবে ফাইজের কাজ আছে বলে ফাইজ সম্মতি দিতে পারল না। আরেকদিন আসবে বলে জানিয়েছে। ফারাহা আর ইনায়া ঘরে গিয়েছে রেডি হতে, তারা খেয়েছে। শুদ্ধকে দেখে রোমানেওয়াজ শুদ্ধকে খেতে বসতে বলেন। শুদ্ধ ফাইজের পাশের চেয়ারটা বসলো। ফাইজ ভাবলেশীনভাবে খাবার খাচ্ছে। শুদ্ধ আর চোখে ফাইজের দিকে তাকালো। রোমানেওয়াজ শুদ্ধকে খাবার বেড়ে দিলে শুদ্ধ হেসে বলে, মামি তুমি খেয়েছো? রোমানেওয়াজ উত্তর করে, খেয়েছি। তোমার মাকে আনলে না কেন? ফুপু যে আনতে বলল। শুদ্ধ খাবার মাখাতে মাখাতে বলে, কালকে মাকে নিয়ে আসবো মামি। গ্র্যান্ড মা কোথায়? রোমানিয়াস গ্লাসে পানি ডালতে ডালতে বলে, ঘুমিয়ে গিয়েছে। তোমরা আসলে ডাকতে বলছে। আজ গ্র্যান্ডমাকে ডাক দিও না, কালকে মাকে নিয়ে আসবো। আমার কিছু কাজ আছে। আচ্ছা, কালকে সকাল সকাল এসো। এরপর ফাইজের দিকে চেয়ে বলে, ফাইজ আব্বু, একটু ভাত নাও। ফাইজ মাথা নিচু করে ছোট করে বলে, আর না আম্মু, পেট ভরে গিয়েছে। রোমানেওয়াজ আর কিছুই বললেন না, রান্নাঘরের দিকে গেলেন। শুদ্ধ প্রথমবারের মতো মুখে খাবার গিলে নিয়ে ফাইজের দিকে তাকায়, অতঃপর গলা ঝেড়ে ডাকে, এই শোনা ভাই। ফাইজ তার মতো খাবারে ব্যস্ত, যেন সে কিছুই শুনতে পায়নি। শুদ্ধ আবারও বলে, ফারাহার জ্বর কমেনি? ফাইজ চোখ তুলে তাকিয়ে তার শাশুড়িকে না দেখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফাইজের দিকেই চেয়ে আছে। ফাইজ হঠাৎই বা হাতে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি তোর মুখে আমার বোনের নাম নিতে শুনেছি, বিলিভ মি, তোকে আমি কি করব নিজেও জানি না। শুদ্ধ হেসে বলে, আমার ফারাহা পাখি, এই যে নিলাম। ফাইজ খুবই স্বাভাবিকভাবে বলে, ফারাহার গলায় দাগটা আমার চোখ এড়ায়নি শুদ্ধ। যে আমার বোনকে খুন করতে চাইছিল, তার সাথে আমার বোনকে বেঁধে দেওয়ার মতো ভাই আমি না। ভালোভাবে বললাম, আমার বোনের থেকে দূরে থাক। আমি আমার এক অ্যাব্রোডের ফ্রেন্ডের সাথে কথা বলেছি। সে নেক্সট উইকে ফারাহাকে দেখতে আসবে। দেখার কিছুই নেই, দেখেছে ফারাহাকে। আসলে একেবারে। ফাইজ থেমে গেল, কিছুই বলল না আর। শুধু স্তব্ধ চোখে ফাইজের দিকে চেয়ে রইল। ফারাহার বিয়ে ঠিক করছে, তাকে একটা কথা বলবো না? ফাইজ তার প্লেটে থাকা খাবারটুকু শেষ করে চুপচাপ উঠে গেল। শুদ্ধ ভাতের প্লেট থেকে হাত ঝেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। ইনায়া ফারাহা বেরিয়ে আসে ঘর থেকে। ফারাহার মাথা নিচু, ডাইনিংয়ে বসা শুদ্ধর দিকে বেশ কয়েকবার তাকিয়েছে ফারাহা, মুখটা মলেন। রোমানেওয়াজ বেরিয়ে আসলে ফাইজ, ইনায়া, ফারাহা রোমানেওয়াজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। শুধু সেভাবে চোখ বুজে থাকলো, একটা টু শব্দও করল না। রোমানেওয়াজ এগিয়ে এসে বলে,
শুদ্ধাবু খাচ্ছ না কেন? শুধু চোখ মেলে তাকায়, নিজেকে সামলে বলে, খেতে পারছি না মামি, কালকে দেখা হচ্ছে। এটা বলে বেসিনে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে দেখলো ফাইজের দুপাশে ইনায়ার ফারাহ ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। শুদ্ধ বড় বড় পা ফেলে এগিয়ে যায়। হঠাৎই ইনায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার মা তোকে দেখতে চেয়েছে, আজকেই দেখতে চেয়েছে। ইনায়া শুদ্ধর পায়ের সাথে তাল মেলাতে পারে না। ফাইজ আর ফারাহ দাঁড়িয়ে যায়। ইনায়া পিছু ফিরে ফাইজের দিকে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর কাণ্ড দেখল। ইনায়ার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে গলা উঁচিয়ে বলে, লিটল কুইন, তোমার ফুপির সাথে আজ থাকো, আমি তোমাকে আগামীকাল ভোরে গিয়ে নিয়ে আসবো, ওকে? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে গম্ভীর গলায় ইনায়াকে বলে, বস। ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ নিজেই তাকে যেতে বলছে, সেখানে সে কি বলবে? চুপচাপ গাড়িতে উঠে বসলো। শুদ্ধ শব্দ করে ডোর লাগিয়ে কটকট পায়ে হেঁটে এসে ফাইজের সামনে দাঁড়ায়। কাউকে কল করে ফোন লাউডে দেয়। ফাইজ ফারাহার হাত ধরে বুড়ো কুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ নত ফারাহার পানে চেয়ে বা হাতে ফোন ধরে আছে, ডান হাত প্যান্টের পকেটে। ফারা মাথা উঁচু করে একবার তাকিয়েছে। শুদ্ধর সাথে চোখাচোখি হতে ফারা চোখ নামিয়ে নিয়েছে। শুদ্ধ একটু ঠোঁট বাঁকালো। ওপাশ থেকে কল রিসিভ হলে কেউ বলে, হ্যাঁ বল। শুদ্ধ দৃষ্টি ঘুরিয়ে ফাইজের দিকে তাকায়, মৃদু হেসে বলে, ইনায়াকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, তুইও চলে আয়। মামা সত্যি ইনায়া কবে ওর বরকে ডিভোর্স দিবে মামা? আমার কিন্তু সহ্য হয় না। মন্ডা চায় ওই খাইজরে খুন কইরে ফালাই। আমার আর ইনায়ার মাঝখানে আসছে। আমি জানি আমার ইনায়া এখনো পাক্কা ভার্জিন। ইনায়া আমাকে ছাড়া কারো কাছে নিজেকে বিলাইবেই না, এই বিশ্বাস আমার আছে। কিরে, কথা বলিস না কেন? শুধু হেসে বলে, বললামই তো ইনায়াকে নিয়ে যাচ্ছি, তুই আয় আমাদের বাসায়। কথাটা বলে লাইন কাটতে দেরি হলেও ফাইজের শুদ্ধর দিকে তেড়ে যেতে দেরি হয়নি। চিৎকার করে বলে, আমি তোকে খুন করে ফেলবো শুদ্ধ। শুদ্ধ ভাবলেশীন শার্টটা একটু উঁচিয়ে বলে, সেই গরম পড়েছে, চল এসিতে বসে মারামারি করি। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে শুদ্ধর গাড়ির দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে তাকালো না। ফারাহার সামনে দাঁড়িয়ে ফারাহার হাত ধরলে ফারাহা চোখ তুলে তাকায়। শুদ্ধর চোখে চোখ পড়ে। শুদ্ধ মলিন মুখে চেয়ে আসে ফারাহার দিকে। মৃদুস্বরে বলে, অনেক ভালোবাসি। ফারাহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দেখল তা, তবে কিছুই বলল না। দ্রুত পায়ে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগোয়। ফারাহা কোনো কথা ছাড়াই শুদ্ধর পিছু পা মেলায়। ফাইজ ইনায়াকে তার গাড়িতে বসিয়ে দিয়ে শুদ্ধর গাড়ির দিকে তাকালো। ফারাহকে শুদ্ধর পিছু যেতে দেখে সেদিকে পা বাড়িয়ে গলা উঁচিয়ে বলে, ফারাহ, তুই শুদ্ধর সাথে যেতে চাস? ফারাহ পা থেমে যায়। শুদ্ধ বুড়ুকুচকে পিছু ফিরে তাকায় ফাইজের দিকে। বিরক্ত কণ্ঠে বলে, ওর শ্বশুরবাড়িও যেতে চাইবে না তো কি তোর শ্বশুরবাড়িতে পড়ে থাকবে? আমার বউ বহুত ভালা, তোর মতো ছ্যাঁচড়া নাকি? আমি তো বুঝেছি তুই আমার বউয়ের শ্বশুরবাড়ি যেতে চাইছিস, ইনডিরেক্টলি। কিন্তু আপাতত বেয়াদ্দপ ফাইজের জায়গা আমার বাড়িতে নাই, যা দূর হ। ফাইজ বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। এগিয়ে এসে বলো, ফারাহা, আমার গাড়িতে গিয়ে বস। ফারাহা নড়ল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ রেগে বলে, আমার বউ তোর গাড়িতে বসবে কেন? তোর কি আমাকে ফকির মনে হয়? ফাইজ রেগে বলে, চুপ করবি তুই। শুদ্ধ তার গাড়ির ডোর খুলে ফারাহার উদ্দেশ্যে বলে, আমার জান, আমার ফারা পাখি, ওঠে বসে তো পাখি। আমি আর তুমি লং ড্রাইভে যাব। বাইরের মানুষের কথায় কান দিতে নেই, এরা ফালতু পেশাল পড়তে অভ্যস্ত। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ওর ভাই। শুদ্ধ ফারাহার দু হাত উল্টে পাল্টে চেক করে। এরপর ফাইজের দু হাতও চেক করে হতাশ কণ্ঠে বলে, সরি রে, বাইরের লোক, আমি তোদের কারো হাতেই প্রমাণ পেলাম না, বিশ্বাস কর। একটা হাতের কোনায় ছোট করে যদিও লেখা থাকতো, তবেই তুই আজ আমার ফারা পাখিকে নিজের বোন রূপে পেয়ে যাতি। আহারে, তোর কত কষ্ট! বোনকে এতদিন বোন ভেবে এখন প্রমাণ না পেয়ে খুব কষ্ট হচ্ছে না রে? ডান হাত বাড়িয়ে ফাইজের কাঁধে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তোকে পরে মালিশ করে দিব সোনা, চিন্তা করিস না। ফাইজের মেজাজ গরম হয়। এর সিরিয়াস মোমেন্ট এসব হেয়ালিপানা এ জীবনে যাবে না। শুধু মিটিমিটি হাসছে। ফাইজ ফারাহার দিকে তাকিয়ে রেগে বলে, তুই কি গাড়িতে গিয়ে বসবি? শুধু ফারাহাকে বলে, ফারা পাখি, তোমার শাশুড়ি তোমাকে খুব করে দেখতে চেয়েছে, যাবে না? ফারাহা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে ফারাহার দিকে চেয়ে আছে। ফারাহা মাথা নিচু করে তার ভাইয়ের উদ্দেশ্যে মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই।